তো প্রথমত এই ভিডিওটাতে আমি কি নিয়ে স্টার্ট করবো সেটা নিয়ে আমি এখনো কনফিউজ। কারণ লাস্ট ম্যাচে আমরা যেভাবে খেললাম, এত বিশ্রীভাবে আমাদের লাস্ট কবে খেলছে আমার জানা নেই। ম্যাচে তো অনেক কিছু হয়েছে, রেফারিং বলেন, রেফারিংটা তো পরের বিষয়, আমাদের প্লেয়াররা যেভাবে খেলছে এ ধরনের খেলা রিয়াল মাদ্রিদ যায় কিনা আমার জানা নাই সঠিকভাবে। এত বাজেভাবে যে একটা টিমের প্লেয়াররা খেলতে পারে, স্পেশালি রিয়াল মাদ্রিদের প্লেয়াররা যে এত বাজেভাবে খেলতে পারে, এই প্লেয়ার এই ব্যাচের প্লেয়ারগুলোকে আমি না দেখলে কখনোই জানতে পারতাম না। মাঝে মাঝে মনে হয় যে আমি আমার ক্লাবকে চিনতে পারতেছি না। এটা রিয়াল মাদ্রিদ হতেই পারে না। একটা দল কি ছিল আর কি হয়ে গেছে, প্লেয়ারদের মেন্টালিটি বলতে জিরো। যখন সাবি আলোনসো বলছে যে আমরা রেড কার্ড খাওয়ার পরে যখন 11 জন থেকে 10 জন হলাম, তখন আমরা আরো বেটার খেলছি, কারণ তখন দৌড় আসছিলাম। তাহলে চিন্তা করেন যে আমাদের প্লেয়াররা কি কি খেলতেছে ইদানিং। তাদের কোনো ইন্টেন্সিটি নাই, তাদের হাঙ্গার নাই। মানে যারা যে একটা ব্যাচ পরে আছে, ব্যাচের ভিতর কোনো ওয়েটই নাই তাদের কাছে, এরকম মনে হয় যেন জন্য একটা ফালতু খেলাম। তারা ফালতু জন শুধু হাইটে বেড়াতে আসছে টিমের ভিতর, এরকম ভাবে খেলে। তারপর তারপর আমাদের রেফারিং ছিল দুর্দান্ত। নেগ্রাইরা এট ইজ ভেরি বেস্ট, ইটস ওয়ার্ক আউট প্রিটি ওয়েল, আই মাস্ট সে ইট। প্রথমত কালকে যখন আমি প্রিমিয়ার ভিডিওতে বললাম যে যখন দুইটা লেফট ব্যাক নিয়ে খেলি, কামাভিঙ্গা নাই, সে তো ওয়ে গোনা ফাকড আপ, এন্ড দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। আওয়ার টিম ওয়াজ নট আপ টু দ্য মার্ক। আপনি কখনো একটা ওয়েল প্রিপেয়ার্ড সেল্টা ভিগোর বিপক্ষে এই ধরনের স্কোয়াড বা এই ধরনের ফরমেশন বা এই ধরনের টিম নিয়ে কখনো খেলতে পারবেন না, যে টিমের কোনো হাঙ্গার নাই। আর অনেক, আর একটা রিপোর্ট দেখলাম আমি, যে সেল্টা ভিগো যারা বল প্রোগ্রেশন বা বল পাসিং এ সবচেয়ে দ্রুত পাসিং বল, দ্রুত বল প্রোগ্রেশন করে, তারা তাদের লালিগার ভিতর তারা হলো 2 নম্বরে আফটার বার্সেলোনা, দ্যাট ইজ সেল্টা ভিগো। সে দলের বিপক্ষে আপনি যখন সোলো ফুটবল খেলতেছেন, আপনার প্লেয়ারদের কোনো কমিউনিকেশন নাই, প্লেয়ারদের ভিতরে কোনো কানেকশন বিল্ড আপই নাই, তাদের ভিতরে কোনো একটা বোঝাপড়া থাকে একটা দলের টিমের ভিতর, সেই বোঝাপড়ার ভিতর কিচ্ছু নাই প্লেয়ারদের ভিতর। আপনি সেই টিমের সাথে খেলতে গেছেন এই ধরনের টিম নিয়ে। আসলে অ্যাথলেটিক বিলবাওর সাথে যখন আমরা খেললাম, ওই ধরনের একটা দুর্দান্ত জয় ছিল, সেখানে বলছিলাম যে আমরা কিন্তু এমবাপ্পের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের জন্য আজকে আমরা জিতছি। টিমের ক্ষেত্রে আমরা খুবই কম ক্রিয়েট করছি, অবভিয়াসলি আমরা প্রেসিং ওয়ে বেটার ছিলাম, মিডফিল্ড ব্যালেন্স ছিল। তবে ওই ওই জয়ের সাথে আমাদের অনেক কিছু সিনিয়র নিয়ে গেছে। ফার্স্ট অফ অল কামাভিঙ্গার ইঞ্জুরি অ্যান্ড টেন্টের ইঞ্জুরি, এই দুইটা যাওয়ার সাথে আমাদের টিমের মানে পুরো ব্যালেন্সটা, যে ব্যালেন্সটা পাইছিলাম আমরা একটা, যে একটা ম্যাচের জন্য হইলো যে আমরা স্ট্রাকচারটা শো করছিল জাবি আলোনসো, সেই স্ট্রাকচারটা আবার ধুয়ে মুছে গেছে আবার একবারে। প্রথম হাফে যেন আর পুরো গা দোলাই বেড়াই। প্রথমে এমবাপে লেফটে ছিল, সে ট্রাই করতেছিল খানিকক্ষণ, সে 15-20 মিনিট ট্রাই করছে লেফটে থেকে, ভিনি তখন মিডিলে খেলতেছিল। যখন দেখছে এখানে কিছু হচ্ছে না, তারপর ভিনি গেল লেফটে। তারপর কি হলো, ভিনি একবার কাটব্যাক করার চেষ্টা করে, আর ভিনি কাটব্যাক করলো, পাস করবে কাকে, কারণ বক্সের ভিতরে কোনো প্লেয়ার নাই, সবাই বক্সের বাইরে সারি ধরে দাঁড়ায় আছে, যেন এখানে তোর বক্সের ভিতরে পেনাল্টি নেবে, আর প্লেয়াররা সব সারি ধরে দাঁড়ায় আছে বাইরে। ভিনি একবার ট্রাই করে, সেখান থেকে না পারলে আবার কাটব্যাক করে এমভাবে দিচ্ছে, এমভাবে ট্রাই করে পারতেছে না, বক্সে ঢুকতে পারতেছে না, বেলিংহামকে দিচ্ছে, বেলিংহাম গুলেরকে দেয়, গুলের ভালভার্দেকে দেয়, এইভাবে চলতেই আছে। বক্সের ভিতর ঢোকার কোনো নামগন্ধ নাই। আর বক্সে তো ঢুকবে কি করে, ওরা সিট ব্যাক করে খেলছে, আপনি বক্সের বাইরে থেকে কোনো ঢুকতে পারবেন না। যদি আপনি বক্স ইন দা বক্স না রাখেন এখানে, তাহলে আপনি কি করে বক্সের ভিতরে ঢুকবেন। আর সেল্টার সাথে ম্যাচ আরো কয়েকটা দিন ভালো মতো প্রমাণ হয়ে গেল যে টিমের আসলে ল্যাকিং গুলো আসলে কোথায় কোথায় আছে। ফার্স্ট অফ অল রাউল এসেন্সিও রাইট ব্যাকে ফিট না, ওদের সেন্টার ব্যাক খেলানো যায় খেলান, ওর রাইট ব্যাকে হবে না ওর দ্বারা, সেটা কালকে আমাদের ভালো মতো দেখাই দিয়েছে, চোখে আঙুল দিয়ে দেখাই দিয়েছে। তারপর ক্যারাস সেন্টার ব্যাকে ফিট না, হবে না। ফিরান গার্সিয়া ইজ নট আপ টু দ্য মার্ক, যাবে না এক্ষেত্রে। আর্দাগুলার সামডে ইজ গুড, সামডে ইজ ব্যাড। ভালভার্দে ইজ নট আপ টু দ্য মার্ক, সে তার নিজের হারাই ফিরতেছে। আর ভালভার্দে কি ছিল আর ভালভার্দে কি হয়ে গেছে, আমার এটা বলতে খারাপ লাগে যে ভালভার্দের মধ্যে একটা প্লেয়ার এখন পারফর্ম করতে রিয়াল মাদ্রিদে, যে কেউ পারফর্ম না করলেও ভালভার্দে পারফর্ম করতো, ইন এনি পজিশন হি উইল পারফর্ম। বাট রাইট নাও ভালভার্দে ইজ শ্যাডো অফ হিমসেলফ। দিস ইজ ফাকিং থিং হ্যাপেনিং ইন মাই ক্লাব। আর বেলিংহাম পুরো দৌড়ায় বেড়ায় পুরো মাঠে হেডলেস চিকেনের মতো, একবার ফ্রন্টে একবার মিডে একবার ডিফেন্সে বল ক্যারি করতে আসে, বল উইন করে, সেখান থেকে ও সামনে ফ্রন্টে আগায় যায়। তো আমাদের টিমের কালে কি ছিল না ছিল, আমাদের কাউন্ট না আমরা খেলছি কাউন্টার অ্যাটাক, না আমরা ভালো মতো ক্রিয়েট করছি কিছু, না আমরা ভালো ফিনিশ করছি, যা দু একটা চান্স পাইছি। যদি আমাদের এক্সি ছিল 2.30, ইয়েট উই হ্যাভ 0 গোলস। এখান থেকে আমি বুঝতে পারলাম আমরা কতটা খারাপ খেলছি। আর বিশেষ করে যখন আমরা 10 জনে পরিণত হলাম, তখন আমাদের প্লেয়াররা বেশি দৌড়াইছে, তার কারণে প্লেয়াররা দৌড়াতেই চাচ্ছিল না। আমাদের খেলার কথা ছিল আমাদের হাই প্রেসিং বেস্ট খেলা, আমাদের ফাইনাল থার্ড থেকে প্রেসিং করার কথা, কাউন্টার প্রেস করার কথা। সেখানে আমাদের প্লেয়াররা প্রেসই করতে চায় না। আর কালকে যাই বা প্রেস করছে, সব হাফ প্রেস, না আগে গেছিস না পিছিয়ে আসছিস, মাঝখানে থেকে পুরো
কাউন্টার অ্যাটাকে এক্সপোজ দল। কালকে আমি বারবার করে একটা কথা বলছিলাম যে ইগলেসিয়াস 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 কালকে ম্যান অফ দ্য ম্যাচ। ও কালকে পুরো একদম ওর পজিশনিং সেন্সে পুরো নাচায় ফেলাইছে আমাদের ডিফেন্স। আর ওরা শুধু একটা বল পাস করে, সেখান থেকে সরাসরি কাউন্টার অ্যাটাকে চলে আসতেছে। কারণ কি, আমাদের মিডে নাই কেউ, ভালো রাইটে থাকে, কারণ তাকে রাইট ব্যাকে সাপোর্ট দিতে হয়। সোয়ামেরি তার পজিশন স্যার উঠে যায়, সে যে ডিফেন্সিভ মিড, সে ডিফেন্সিভ ভুলে যায়, সে ডিফেন্সিভ মিড, তার পজিশন সেন্সিং এর কোনো বালটাও নাই, সে উঠে চলে যায় সামনে। আর আমাদের মিডফিল্ডে তো একবার ওয়াইড ওপেন, একদম ফাঁকা, পিছনে দুইটা প্লেয়ার হোয়াইট উডিকার থাকে আর মিলিটারি থাকে, এসেন্সিও থাকে, তারা দৌড়াতে বল পাসিং চলে যায়। কালে কোর্তোয়া না থাকলাম তো আরো বড় হিউম্যানিটেশন হইতো। তারপর কালকে আমাদের সবচেয়ে বড় আমাদের যে সেটব্যাকটা হলো সেটা হলো মিলিটারি ইনজুরি। ওটার পর থেকে রেলোদের একদম ভেঙে পড়ছে একদম। আর ওদের কোনো সেই যে স্ট্রাকচারটা থাকে, সেই স্ট্রাকচারটাই পুরো ভেঙে গেছে। দলের যে মোরাল থাকে সেগুলো সব ডাউন হয়ে গেছে কালকে, এরকম একটা অবস্থা হয়েছে। আর আমরা অনেক খুঁজে থাকি যে এমবাপে গোল করে, এমবাপে গোল করে, এমবাপে টিমকে ক্যারি করতেছে। এমবাপে টিমকে ক্যারি করার যে কত বড় মাঠ হলো আমাদের গুনতে হলো, এটা হয়তো আপনার হারার এখন টের পাচ্ছেন। এমবাপের উপর এতটা আমরা নির্ভর হয়ে পড়ছি যে এমবাপে যেদিন না খেলবে সেদিন আর কারো কিছু করার ক্ষমতা থাকে না। ভিনিসিয়াসের যখন অফিস চলতেছে, তারপর সে গত 14 ম্যাচে সে স্কোর, 14 ম্যাচে 12 ম্যাচে সে স্কোর করতে পারে নাই। আর রদ্রিগো তো ভুলেই গেছে সে ফুটবল খেলে। আর সে মাঠে আসে শুধু তার মুখ দেখাতে, বাদ বাকি তো কিছুই করার ক্ষমতা নাই। সে ভুলে গেছে সে কি করতে জানে, কিচ্ছু করার ক্ষমতা নাই তার। এই হলো জিনিসটা হয়েছে তার বর্তমানে। এই টিমের ভিতরে কোনো হাঙ্গার নাই, কোনো ইন্টেনশন নাই, না না আছে প্রেসিং, না আছে ক্রিয়েটিভিটি, না আছে কোনো ট্যাকটিক্যাল ব্যালেন্স, কিচ্ছু নাই। আপনি তো বলতেছেন এটা সাবি আলোনসোর দোষ, আমি এই মুহূর্তে সাবি আলোনসোকে দোষও দিই না। আপনি সাবি আলোনসোকে প্লেয়ার দেন, আপনার প্লেয়ারগুলো বলেন সাবি আলোনসোর আন্ডার, সাবি আলোনসোর মতো করে খেলতে, তাহলে দেখেন রেজাল্ট আসে কি না আসে। এখানে ভিনি একদম দৌড়াচ্ছে না। ইভেন একটা পয়েন্টে যখন ওটা ফ্রি কিক পাইছি, সেখানে সাবি আলোনসো বলা লাগতেছে তোমরা দৌড়াও, এভাবে তোমরা দৌড়াও। সেখানে সাবি আলোনসোটা বলে দেওয়া লাগতেছে তোমরা দৌড়াও, তারপর আমাদের প্লেয়াররা রান মেক করতেছে। তাহলে তোমাদের মাথায় কি বুদ্ধি নাই? তোমাদের মাথায় এইটুকু হেলে না যে আমরা হাই প্রেসিং ফুটবল খেলতেছি, আমাদের প্রেস করতে হবে, ওদের আটকাইতে হবে। তোমরা প্রেস না করে এভাবে দাঁড়ায় থাকে সরের মতো, যখন সাবি আলোনসো তাকাইছে আমি বলতেছো দৌড়াও দৌড়াও, তখন তোমরা দৌড়ানো শুরু করছো। তাহলে তার আগে তোমাদের কি হয়েছিল? হাত পা বাঁধা ছিল। কালকে আমরা সেল্টাবুকের কাছে পুরো সব দিকে আমরা মারা গেছি। আমাদের ডিফেন্ডিং গুলো তো একেবারে অফুল ছিল, কারণ আমি জানি যে আমাদের এই ডিফেন্ডিং হবে না। কালকে যে আমাদের ডিফেন্স গুলো ছিল, এই ডিফেন্স কোনোদিন হবে না। তারপর মিডফিল্ডে তো আলাদাগুলো, আমি যখনই আসে আলাদাগুলো আমাদের পেসে একদম নষ্ট করে দেয় খেলার। তারপর ভিনিসিয়াস তো বর্তমানে একদম যাচ্ছে তাই ফর্মে আছে ভিনিসিয়াস একদম। তারপর যাদেরগুলো সাব করা হয়েছে সাবগুলো পুরো একদম ইফেক্টিভ ছিল না। রদ্রিগের আমার কাছে পুরো খালি খালি, ও কিচ্ছু মেক করতে পারে না। ভিনিসিয়াস যাও দু একটা বল লেট দিয়ে দিছিল মাঝখানে ডিবক্সের ভিতর, আমাদের একটা ফেলো ডিবক্সের ভিতর নাই। ইভেন যখন গন্দাল গার্সেকে নামানো হইলো, তখন ভিনিসিয়াস দুইটা পাস দিচ্ছে, গন্দাল গার্সিয়া কি করলো, ও সবার মতো বক্সের বাইরে দাঁড়ায় থাকলো। আর বর্তমানে তো আমার এমবাপ্পেকে দেখে মনে হয় কালকের ম্যাচে এরকম মনে হয়েছে যে যে এমবাপ্পে হলো বেলিংহাম আর বেলিংহাম হলো এমবাপ্পে। আর এমবাপ্পে বেলিংহামের তো বেশি ডিপে মিডফিল্ডে থাকে, আর বেলিংহাম থাকে এমবাপ্পে বেশি ফরওয়ার্ডে। তো আমাদের ফরওয়ার্ডদের পজিশনিং সেন্সটা কি হয়েছে আপনি বুঝতেই পারতেছেন। হ্যাঁ, গত বছর গোলাজো করি, বাইরে থেকে শট নিই, সব থেকে বাইরে শটটা কাজ হবে। এভাবে এরকম সিট ব্যাক করে খেললে যখনই বিনি পল বসে দুইটা তিনটা পেলে আটকাই দিচ্ছে, এমবাপ্পে বল দুইটা তিনটা পেলে আটকাই দিচ্ছে বক্সের বাইরে থেকে। আর যখন বক্স পেজ না থাকবে, তাহলে আপনি কি করবেন? এত ক্রসিং দেওয়ার ওর কেউ নাই কালকে। যা দু একটা বল সোহামেরি মেক করছিল হায়ার আপ দিয়ে, সেখানে আমরা কাজ করতে পারি না একটা বলেও। আর তারপরে আমাদের যখন মিলিটারি ইনজার হইলো, তখন তো আমাদের রুডিগার ছাড়া আমাদের হেডের কোনো প্লেয়ারই নাই। গঞ্জালো গার্সিয়া নামলো, একটা বল পাইছিল, সেটা কাজে লাগাতে পারলো না। আর আমাদের শেষ সব। কালকে সেল্টা ভিগো চোখে আঙুলে দেখা যাচ্ছে কিভাবে ডিফেন্ডিং করতে হয়, ভালো মতো চোখে আঙুলে দেখাই দিচ্ছে সেল্টা ভিগো। কাউন্টার অ্যাটাক অ্যাট ইজ ভেরি বেস্ট, প্রতিটা কাউন্টার করে ওদের ইফেক্টিভ ছিল। প্রতিটা কাউন্টার করে বল বের করে আমাদের ডিবক্স পর্যন্ত আনছে, শর্ট নেছে। আমরা এতটা ভালনারেবল ছিলাম, আর এতটা আমাদের ভালনারেবল, আমাদের কোনো ট্যাকটিক্যাল স্টেবিলিটি নাই। জাবি আলোনসো তো ট্যাকটিক্স নিয়ে কি করবে, আর ওকে কি বা বলবো? পেলার ধারাধার পেলার ইনজুরিতে পড়ে যাচ্ছে। আমাদের টিম মতন হোজান মিলিটাও ইনজার্ড, দুইটা যে লেফট ব্যাক তারাও সাসপেন্ডেড, ডাবিড আলাবা ইনজার্ড, কামাভিঙ্গা ইনজার্ড, মাস্তানতোয়ানো ইনজার্ড। তাহলে এই টিমে খেলাবো কাদের দিয়ে? আর অনেকে বলছে দেখতে জাবি আলোনসোকে আউট করার কথা। জাবি আলোনসোর রেকর্ডটা জানেন? 21 ম্যাচে 15 জয়, 3টা ড্র, 3টা হার, 44 গোল স্কোর্ড, 9 ক্লিন শিট। এবং হয়তো বলতে পারেন তো জাবি আলোনসো তো আগেও ম্যাচ বের করেছে। হ্যাঁ, অবশ্যই বের করছে, তখন পেলার ছিল, তখন ভালো মতো কাজ করছে। এখন পেলার নাই, এটাও জাবি আলোনসোর দোষই।
এটা ওকে এখন বের করতে হবে যে এই প্লেয়ার দিয়ে কিভাবে মেকশিপ প্লেয়ার দিয়ে আমাদের বের করতে হবে ম্যাচটা। কিন্তু এখানে মেন সমস্যা আমাদের প্লেয়ারদের ইন্টেন্সিটি। এখন রিপোর্ট এমনটা হয়েছে যে আমাদের গ্রুপে তার দুই ভাগে ভাগ হয়ে গেছে, রিয়াল মাদ্রিদ পুরো দুই ভাগে ভাগ হয়ে গেছে। রিয়াল মাদ্রিদের ভিতর জাবেলস কোনো কন্ট্রোল নাই, সে তার মতন ইগো ম্যানেজমেন্ট করতেছে শুধু। টিমের ভিতরে যার কন্ট্রোল থাকবে সে কন্ট্রোলটা জাবে আলোনসোর নাই। জাবে আলোনসোর কথা শোনে না, জাবে আলোনসোর কত কন্ট্রোল নেই। তারপর সে রেফারিং নিয়ে, আমি আমার জীবনে আমি এই যে এত বছর ধরে ক্রিকেট ফুটবল দেখি, অলমোস্ট 12-13 বছর ধরে ফুটবল খেলা দেখি, এত বাজে রেফারিং আমি কোনোদিন দেখি নাই। মানে পুরো অ্যান্টি মাদ্রিদিজম, পুরো রেফারি যেটাকে বলে সেটা হয়েছে। মানে নেগরেরে অ্যাট ইজ ভেরি বেস্ট, মনে হচ্ছে নেগরেরে থেকে ট্রেনিং প্রাপ্ত রেফারি। সেটাকে বেলিগামের ইনসিডেন্টই বলেন শুরু থেকেই, এমন না যে ওরা সেলটা প্রথম থেকে বলে টাইম ওয়েস্টিং করতেছে। ওরা আমাদের প্রচুর প্রচুর আমাদের প্লেয়ারদের ট্যাকেল করছে, সেখানে কোনো, কিন্তু আমাদের প্লেয়াররা ট্যাকেল করলে সেখানে কার্ড বেরিয়ে আসছে, ওয়ার্নিং চলে আসছে। ফ্রান গার্সিয়ার কথাই বলেন, ওখানে ওইটা আমি কিছু বলতে, ফ্রান গার্সিয়া অবশ্যই ওইটা কার্ড ছিল, দুইটা কার্ডই ছিল, ফেয়ার ছিল। তবে হয়তো হ্যাঁ রেফারিটা হয়তো একটু স্লো ডাউন করলে করতে পারতো, কারণ তাকে লাস্ট একটা ওয়ার্নিং দিতেই পারতো, কারণ যেহেতু একটা কার্ডে ছিল সে একটা ওয়ার্নিং রিজার্ভ করতো। তো এইভাবে কখন সরাসরি রেড কার্ড দেওয়া, 90 সেকেন্ড ভিতরে দুইটা রেড কার্ড, জাস্ট ইম্পসিবল টু হ্যান্ডেল। তারপর সে অ্যালভারো ক্যারেরাস, অ্যালভারো শুধু কি বলছে ইউ আর ব্যাড, তাই তাকে সরাসরি রেড কার্ড দেওয়া হলো। মানে একটা প্লেয়ারকে সরাসরি রেড কার্ড দেওয়া মানে কি বোঝেন? আর কত যেন যখন রাফিনিয়া সবাইকে তো গুষ্টুদ্দারকে ছেড়েছিল, তখন রাফিনা কি পাইলো? শুধু একটি ইয়েলো কার্ড। এখানে এরকম একটা এরকম এরকম কেন? রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাতে এত বৈষম্য কেন রেফারিং এ? এটা আমার একটু জানতে চাই আমি। অনেক বার্সেলোনা এসে একটু কান্নাকারি করে সেলেসেল করতেছে যে মাদ্রিদ বেশি বলে রেফারিং নেই, কিন্তু এরকম রেফারিং ভাই, সিরিয়াসলি? কালকে আমরা যে করা ফাউল কমিটেড না করছি তার থেকে বেশি আমাদের কার্ড আমাদের দলের। চিন্তা করেন তাহলে কোন লেভেলে গেছে কালকে রেফারিংটা। জাভি আলোনসো কার্ড, রদ্রিগো, বালভার্দে সবাইকে কার্ড দেওয়া হয়েছে, ইভেন এনরিকে কার্ড দেওয়া হয়েছে। তো এনরিক খেলে না, তার সেটা নিয়ে কোনো ফারাক পড়ে না, কিন্তু এনরিকেও কার্ড দিছে। ইভেন বেলিংহামের ইনসিডেন্টটা, বেলিংহামকে ফোর্থ অফিসিয়াল মাঠে আসতে বলছে, মাঠে তারপর হলুদ কার্ড দিয়ে দেওয়া হলো। বেলিংহামকে যে এরকম মাইরে একদম এখানে ফাটিয়ে ফেলাইছে, একদম রক্ত পড়তেছে, সেটা কোনো ভিআর চেক করলো না, কিছু না, উল্টো বেলিংহামকে হলুদ কার্ড দেওয়া হলো। ওয়ার রেফারিং। কিন্তু সেম ইঞ্চে যখন লামাইনিয়ামের সাথে হইলো, তখন তাকে যখন মারা হইলো, তখন আরো সফট মারা ছিল, তাকে ফুলভাবে মারে না, তার রক্ত তো কিছুই বেরোয়নি, সেটা লাল কার্ড হয়ে যায়। দিস ইজ ফুটবল, দিস ইজ নট ফুটবল, দিস ইজ লা লিগা এন্ড ওয়েলকাম টু নেগ্রেটা লিগ। এই জন্য কোনো ওয়ার্ল্ড টুর্নামেন্টে, কোনো বাইরের ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে কোনো স্প্যানিশ রেফারি চান্স পায় না, ঠিক এই কারণে। কারণ এদের কোনো লেভেলই নেই রেফারিং করার, একে থার্ড টায়ার ফোর্থ টায়ার রেফারিং করার যোগ্যতা নেই। যদি এই ধরনের রেফারিং করতে আসে একটা টপ টায়ার লিগে, আমি জানি লা লিগায় অথরিটি এদের কিভাবে পারমিশন দেয় যে রেফারি করে সব ম্যাচে, এইরকম মেন্টালিটি রেফারিং করতে আসে। আর আমি যেমন প্রথমবার দেখলাম রেফারি একটা প্লেয়ারকে প্রভোগ করতেছে, এটা কোন ধরনের রেফারি, কেমন রেফারি এটা? ইভেন রেফারির যে তিনটা দল ছিল, ওরা ওরা হুইসেলের পরে ওরা তিনজন দাঁড়ায় আছে যে মাঝখানে কেউ কিছু বলে নাকি আমরা ফাইট করবো এখানে। এটা কোন ধরনের রেফারিং? আমি জীবনে এই ধরনের রেফারিং দেখি নাই কোনোদিন। এখন কিছু ক্লিয়ার কাট কথা বলি, আমাদের টিম থেকে কিছু প্লেয়ারকে আউট করতে হবে। ফার্স্ট অফ অল ফ্যান গার্সিয়া, অ্যান্ড দেন ভিনিসিয়াস। অনেকের হয়তো খারাপ লাগতে পারে কথাটা, কিন্তু ভিনিসিয়াসকে আউট হইতে হবে। আর হি ইজ নট সুটেবল ফর দিস টিম এনিমোর। ওর কোচের সাথে ফাইট, ওর এত দ্বিধা, এত দ্বন্দ্ব, ওর কন্ট্রাক্ট সাইন করবে, ওর 30 মিলিয়নের লাগবে, অমুক তমুক, সে খেলতে পারবে না কোনো বালটাও, তাকে 30 মিলিয়ন দেওয়া লাগবে। মানে ব্যালন্ডার পাই না, তারপরে থেকে তার মনে করো তার আর কিচ্ছু নাই, সে আর খেলায় ভুলে গেছে এরকম হলে, আর সে ডিমান্ড করে সে 30 মিলিয়ন পাবে। তাকে সে খারাপ হলে তাকে সাফ করা যাবে না। সে কি একটা প্লেয়ার, তাকে খারাপ হলে তাকে সাফ করা যাবে না, সেরকম হয়ে গেছে। এরকম প্লেয়ার হলে কোনো প্লেয়ারই ক্লাব থেকে বড় না, সেই প্লেয়ারকে স্যাক করা হোক। জাবিকে স্যাক করা দরকার নেই, জাবি ঠিক আছে, জাবির আন্ডারে জাবির মতো প্লেয়ারগুলোকে খেলতে বলেন, দেখেন রেজাল্ট আসে কিনা। ইন্দুর থাকতে বলেন স্কটকে, ওর ব্যাকআপ দেন, তাহলে দেখেন জাবি কাজ করতে পারে কিনা। এরকম ইগোশুলা প্লেয়ার লাগবে না। যারা ড্রেসিং রুমে এরকম কিওস ঘটাচ্ছে তাদের একদম ক্লাব থেকে বাদ দিয়ে দেওয়া হোক, তাহলে এই টিমে শান্তি আসবে না। যখন ড্রেসিং রুমে দুইভাবে অ্যাপার্ট হয়ে যায়, কোচের কোনো কন্ট্রোল থাকে না, তখন এই ধরনের হয়। ট্যাক্টার কোনো ইস্যু থাকে না, প্লেয়ারদের হাঙ্গার থাকে না, কিচ্ছু থাকে না। আর এই যে এরা যে রিয়াল মাদ্রিদ ক্লাবে খেলে আগে আমাদের, আর সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের প্লেয়াররা এই যে ডিফিট গুলো এগুলোকে নিতে পারে না। তোমরা খারাপও খেলবা, ডিফিটও নিতে পারবা না, এরকম তো হবে না। আগে আমরা যখন খেলতাম, ইভেন ক্রিস্টিয়ানো রোনালদো 2 গোল করার পর তারা ফ্যান দেখে হুইসেল শুনতো,
চিন্তা করেন যে আগে ফ্যান বেস কেমন ছিল, আর বর্তমানে এরা প্রতিটা ম্যাচে খারাপ খেলে, একদম নিম্নমানের ঘুমার্কা খেলা খেলে, তা ওদের এরকম লজ্জা হয় না। এদের রিয়াল মাদ্রিদ শার্ট পরে এদের বেদের প্রতি কোনো রেসপন্সিবিলিটি নাই। অনেক রিপোর্ট বেরোচ্ছে রিয়াল মাদ্রিদের ম্যাচের পরে ড্রেসিং রুমে রেফারি নিয়ে অনেক কথাবার্তা বলছে, তারা অনেক ভাঙাচোরা করছে মুখ তুমুখ। আরে ভাই, তারপরে থেকে হয়তো এই প্লেটা করতে হয়েছিল যে উঠে বলছে আমরা খারাপ আছি, রেফারির কোনো দোষ নেই, আগে আমাদের ঠিক করতে হবে। আর করতে 100% রাইট, আমাদের ঠিক নাই কিছু, আমরা ভালো খেলতে পারতেছি না, এখানে রেফারিং দিয়ে দোষ দিতে লাভ নাই। আমরা কেন ক্রিয়েট করতে পারছি না, আমরা কেন ফিনিশ করতে পারলাম না, আমরা কেন ফিনিশিং করতেছি না, আমরা কেন কোচের মতো খেলতে পারতেছি না, এটা অবশ্যই প্লেয়ারদের দায় নিতে হবে। কেন আমরা কোচের সাথে দ্বন্দ্ব করে কোচকে স্যাক করার জন্য উঠে পড়ে লাগছি কেন? কোচ দৌড়াইতে বেশি বলে, কোচ ভিডিও অ্যানালাইসিস করে, এই জন্য কোচ খারাপ হয়ে যায়। তারপর আসতে 12 তারিখে সিটির সাথে খেলা, সিটির যে ফর্মে আছে আর আমাদের যে টিমের যে বর্তমান অবস্থা, সিটি আর একটা হিউমিলেটের জন্য রেডি থাকেন। সিটি এবার 4-0 গোলে না, আমাদের 7-8-0 গোলে হারাই যাবে, তাও বার্নাব্যুতে, কথাটা মাথায় রেখে। আর এই টিমে যদি সবকিছু system ভালো করতে হয়, প্লেয়ারদের ইগো ছাড়তে হবে, আর নয়তো প্লেয়ারদের সেল করে দিতে হবে, সব প্লেয়ারদের স্পেশালি ভিনিকে সেল করে দেন, যারা টিমের ভিতরে এরকম কিওস ঘটায় তাদেরকে সেল করে দেন। আর আমি মোটেও জাভিকে আউট করার পক্ষে না, আই স্টিল বিলিভ ইন জাভি অ্যান্ড আই থিঙ্ক হি শুড স্টে। বাদ বাকি এই ম্যাচের রেফারিং, এই ম্যাচ আমাদের প্লেয়ারদের ইন্টেনশন বা খেলার ধরন, এসব নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। আর সিটি ম্যাচটা আপনার কি প্রেডিকশন অবশ্যই জানাবেন। আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন তো ওসমাদ দেন বিয়ন্ডের।